দেখেন এই প্রবলেম 4 নাম্বার অঙ্কটা, এটা হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কাইসুর যে বই আছে, অর্থাৎ বাইরের বিদেশি রাইটার যে বই, ওই বই থেকে নিয়ে হয়েছে। এই অঙ্কটাই আছে কমার্স পাবলিকেশনের বইতে। আমি নতুন যেটা দেবো সেটা লিখে দেবো। কমার্স পাবলিকেশনে মনে হয় প্রবলেম 5 মনে হয় এই অঙ্কটা, মানে পার্সের 5 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটায় এখানে আমি করে দিয়েছিলাম ওদের, এই অঙ্কটাকে একটু মডিফাই করে এবার 2022 সালে প্রশ্ন দিয়েছি। এই 4 নাম্বার অঙ্কে হুবহু অঙ্কটাই 2022 সালে আছে, মানে একটু মডিফাই করছে। এখন পোলাপানে কিছু পোলাপান আছে অঙ্কটাই কমন পড়তে হবে, ভাই অঙ্ক তার কমন পড়বে না, ঠিক আছে, নিয়ম কমন পড়বে। দেখেন আমি 4 নাম্বার অঙ্কটা পড়াবো আপনাকে, তারপর দেখবেন আমি আপনাকে 2022 নিয়ে যাব, দেখবেন অঙ্কটা কি পরিবর্তন আছে নাকি সেম অঙ্ক। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে দেখো আমরা কি কি করতেছি। ওকে, তাহলে প্রশ্নটা কি আছে আমরা একটু ভালো করে সবাই একটু খেয়াল করবো। হ্যাঁ, লেখা আছে জানুয়ারি 1, 2017 রহিম কোম্পানি লিজ ইকুইপমেন্ট টু কুরিম কর্পোরেশন। রহিম কোম্পানি লিজ ইকুইপমেন্ট টু কুরিম কর্পোরেশন। রহিমের কাছ থেকে কুরিম কর্পোরেশন লিজ নিছে। কত লিজি লিজরকে? স্যার এখানে হচ্ছে লেজর হচ্ছে রহিম কোম্পানি এবং লিজি হচ্ছে করিম কর্পোরেশন। গুড, ধন্যবাদ। আর যদি বলতো ফ্রম, তাহলে সেক্ষেত্রে রহিম হয়ে গেত লিজি আর করিম হয়ে গেত কি লিজর। কথায় বুঝতে পারছেন? লিজর। এন্ড বসে বসে দা ফলোইং ইনফরমেশন পার্টেন টু দিস লিজ। তাহলে লিজের জন্য আমাদের 6টা কন্ডিশন আছে। কন্ডিশন 6টা আমি পড়তেছি, ভালো করে সবাই একটু খেয়াল করবেন। প্রথম লেখা আছে দ্য টার্ম অফ দ্য নন ক্যান্সেলেবল লিজ ইজ 6 ইয়ার, অর্থাৎ 6 বছরের মধ্যে এই লিজ বাতিলযোগ্য নয়। তাহলে কি ক্যাপিটাল লিজ নাকি রেভিনিউ লিজ বলেন? ক্যাপিটাল লিজ। এন্ড উইথ নো রিনিউয়াল অপশন। রিনিউয়াল অপশন মানে কি নবায়নযোগ্য নয়, যত টাকা করছে অত টাকাই থাকবে 6 বছর পর্যন্ত। দ্য ইকুইপমেন্ট রিভার্ট টু লিজর এট দ্য টার্মিনেশন অফ দ্য কি লিজ, অর্থাৎ লিজ টার্ম শেষে এই ইকুইপমেন্টটা লিজরের কাছে কি করবে, ফেরত দিতে হবে। এই পুরো কন্ডিশনটাই হচ্ছে ক্যাপিটাল লিজের কন্ডিশন। 2 নম্বরে বলছে ইকুয়াল রেন্টাল পেমেন্ট আর ডিউ অন জানুয়ারি অফ ইচ ইয়ার বিগিনিং 2017, অর্থাৎ প্রত্যেকটা কিস্তি দেয় প্রত্যেকটা কিস্তি দেয় প্রতি বছর কি শুরুতে জানুয়ারি 1 তারিখে। আর কিস্তি শুরু হচ্ছে কত সালে? 2017 সালে। তাহলে এইটুকু দেখে আপনি কি মনে হয়, এটা কি অঙ্ক শুরুতে না শেষে? শুরুতে। শুরুতে। 3 নম্বর বলছে দা ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট জানুয়ারি 1, 2017 1,50,000 টাকা এন্ড কস্ট প্রাইস 1,20,000। তাহলে দেখেন ফেয়ার ভ্যালু দিয়ে আছে 1,50,000 আর কস্ট প্রাইস দিয়ে আছে 1,20,000। তাহলে ফেয়ার ভ্যালু এবং কস্ট প্রাইস কিন্তু দুটো টাকা দিয়ে আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাকে কম্পেয়ার করে তারপরে দেখতে হবে কোনটা হচ্ছে সেলস টাইপ নাকি ডিরেক্ট ফাইন্যান্সিং লিজ, সেটা আমরা পরে আসি। আগে 4 নাম্বার রিকোয়ারমেন্ট লিখি দা ইকুইপমেন্ট হ্যাজ ইকোনমিক লাইফ 8 ইয়ার্স। তাহলে ইকোনমিক লাইফ হচ্ছে 8 বছর, আর লিজ টাইম হচ্ছে কয় বছর বল দেখি? 6 বছর। তাহলে 6 এর 8 দ্বারা ভাগ ইনটু 100, ধ্যান তো কত পার্সেন্ট হয়? 75% উপরে না নিচে হয়? স্যার 75%। একদম সরাসরি 75%। তার মানে অবশ্যই 75% সমান বা উপরে গেলে আমাদের নয় ডিরেক্ট ফাইন্যান্সিং হবে, লিজরের ক্ষেত্রে বলতেছি, নয় ডিরেক্ট ফাইন্যান্সিং হবে অথবা কি সেলস টাইপ হবে। আর লিজের ক্ষেত্রে কোনটা হবে বলো দেখি? লিজের ক্ষেত্রে কোন কোন লিজ হবে? যেহেতু 75%। বুঝি নাই। হ্যালো, স্যার ক্যাপিটাল লিজ। ক্যাপিটাল লিজ, গুড। আর বলছে উইথ আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু অফ টাকা আছে 10,000 টাকা। এটা কিন্তু 10,000 টাকা দিয়ে আছে কিন্তু আনগ্রান্টেড। এন্ড কুরিম ডিপ্রিসিয়েশন হ্যাজ ইকুইপমেন্ট অফ স্টেট লাইন বেসিস। 5 নাম্বারটা, এই 5 নাম্বার আইটেমটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা বোঝা পারলে আমাদের কাজ শেষ। প্রশ্ন বলছে রহিম সেড দ্য অ্যানুয়াল রেন্টাল টু ইনসিওর এট 11% রেট অফ ইন্টারেস্ট। রহিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 11% এন্ড কুরিম ইনক্রিমেন্টাল ব্রোয়িং রেট ইজ 12% and the implicit rate of the leaser is unknown. এখানে দুইটা রেট আছে, দুইটা রেট দুইজনের, একটা কুরিমের জন্য একটা রেট আর একটা কি রহিমের জন্য। আমাকে বলেন
তাহলে কুলিম হচ্ছে লিজি, লিজির জন্য ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, আর রহিম হচ্ছে লিজনের জন্য ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 11%। এতদিন আমরা যে টোকেন অঙ্ক করছি প্রত্যেকটা অঙ্কের জন্য রেট ছিল একটা, বাট এই অঙ্কে প্রথম পেলাম রেট হচ্ছে কয়টা বলো দেখি? হ্যালো, ইন্টারেস্টের কয়টা? দুইটা। দুইটা। এখন এই যেহেতু দুইটা রেট, তাহলে এই দুইটা রেটের কোথায় কি যায় তাকে আমরা জানতে হবে, তারপর অঙ্ক করতে হবে নাকি? এখন আপনারা একটু শীট একটা খাতার মধ্যে একটু লেখেন তো, আমি একটু বলতেছি। লিজরের রেটটা 3 জায়গায় যাবে, লেখেন লিজরের রেটটা 3 জায়গায় কাজ হবে। বলেন তো আমি কি বলছি? লিজরের রেটটা কয় জায়গায় কাজ হবে? প্রথমটা লেখেন অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয় করার ক্ষেত্রে। এক নাম্বার লেখেন অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয় করার ক্ষেত্রে। লিজরের রেট 3 জায়গার মধ্যে প্রথমটা অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয় করার ক্ষেত্রে। 2 নাম্বারটা লেখেন লিজরের বইতে ইন্টারেস্ট রিসিভেবল নির্ণয় করার ক্ষেত্রে। লিজরের বইতে ইন্টারেস্ট রিসিভেবল নির্ণয় করার ক্ষেত্রে। আমি আবার বলতেছি, প্রথমটা হচ্ছে অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয় করার ক্ষেত্রে, 2 নাম্বারটা হচ্ছে লিজরের বইতে ইন্টারেস্ট রিসিভেবল নির্ণয় করার ক্ষেত্রে, আর 3 নাম্বারটা হচ্ছে সেলস নির্ণয় করার ক্ষেত্রে। এই 3 জায়গায় হবে লিজরের রেট। এই 3 জায়গায় বাদে আর কোথাও লিজরের রেটটা আমাদের কোনো প্রয়োজন নাই। যে লেখছেন সে একটু বলবেন, হ্যাঁ? স্যার 3 নাম্বার আরেকবার বলেন। সেলস নির্ণয় করার ক্ষেত্রে, সেলস নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক আছে ঈশা? একজন রিপিট করেন তো দেখি কি লিখতেন আপনারা? স্যার অ্যানুয়াল বলো বলো লিজের রেটটা 3 জায়গায় যাবে। অ্যানুয়াল লিজ রেট নির্ণয় করার ক্ষেত্রে, 2 নাম্বার লিজের বইতে ইন্টারেস্ট রিসিভেবল নির্ণয় করার ক্ষেত্রে, আর সেলস নির্ণয় করার ক্ষেত্রে। গুড, ধন্যবাদ ম্যাডাম। এরপর লেখেন 2 নাম্বারটা লেখেন লিজের রেট 2 জায়গায়। লিজের রেট 2 জায়গায়। লিজের রেট 2 জায়গায়। প্রথমটা হচ্ছে ফেয়ার ভ্যালু অফ লিজ অথবা প্রেজেন্ট ভ্যালু অফ লিজ নির্ণয় করার ক্ষেত্রে। দুটোর কথা একই, যে কোনো একটা লিখতে হয়। ফেয়ার ভ্যালু অফ লিজ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ফেয়ার ভ্যালু অফ লিজ নির্ণয় করার ক্ষেত্রে, আর 2 নাম্বারটা লেখেন লিজের বইতে ইন্টারেস্ট পেয়েবল নির্ণয় করার ক্ষেত্রে। শেষ। তাহলে কোন কোন জায়গায় আমি আবার বলতেছি, ফেয়ার ভ্যালু অফ লিজ নির্ণয় করার ক্ষেত্রে, আর 2 নাম্বারটা হচ্ছে লিজের বইতে ইন্টারেস্ট পেয়েবল নির্ণয় করার ক্ষেত্রে। এই দুইটা রেটের কাজ আজীবনের জন্য শেষ হয়ে গেল। লিজের রেটটা নাসরিন বা অন্য একজন রিপিট করো, কি লেখছো? নাসরিন প্রথমটা বলছে। স্যার লিজের রেট 2 জায়গায় যাবে। প্রথমত হচ্ছে ফেয়ার ভ্যালু অথবা প্রেজেন্ট ভ্যালু অফ লিজ নির্ণয় করার ক্ষেত্রে, 2 নাম্বারটা হচ্ছে লিজের বইতে ইন্টারেস্ট পেয়েবল নির্ণয় করার ক্ষেত্রে। গুড, ধন্যবাদ। এখন আসেন আমাকে একটু বলেন, এই যে রহিমের ক্ষেত্রে যে 11% রেটটা আছে, রহিমের রেটটা কি লিজি নাকি লিজরের বলেন তো দেখি? রহিম হচ্ছে লিজর। লিজর। তাহলে এই লিজরের রেট কয় জায়গায় যাবে? 3 জায়গায়। প্রথম হচ্ছে অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয় করার ক্ষেত্রে, 2 নাম্বারটা লিজরের ক্ষেত্রে ইন্টারেস্ট রিসিভেবল নির্ণয় করার ক্ষেত্রে, আর এটা কি সেলস নির্ণয় করার ক্ষেত্রে। আর করিমের ক্ষেত্রে যে 12% আছে, এই 12% যাবে 2 জায়গায়, ফেয়ার ভ্যালু অফ লিজ নির্ণয় করার ক্ষেত্রে এবং লিজের বইতে ইন্টারেস্ট পেয়েবল নির্ণয় করার ক্ষেত্রে। ওকে ম্যাডামরা? জি স্যার। ওকে, এই রেটটা মনে রাখেন, এই রেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দুইটা রেট যখন থাকবে তখন পোলাপানে কিন্তু 90% পোলাপান কিন্তু অঙ্ক ভুল করে।
সেখান থেকে কিন্তু আপনারা যদি পারেন তাহলে আপনারা কিন্তু 90% কাতার থেকে আপনারা 10% কাতারে চলে আসলেন, মনে রাখেন। আর 6 নাম্বার প্রশ্নটা এটা কোনো কিছুই না, এটা ক্যাপিটাল লিজ সম্পর্কে বলা আছে, এখানে বাংলায় লিখে দিয়েছি, বলা আছে কালেক্টিভিটি অফ দ্য লিজ পেমেন্ট ইজ রিজনেবল প্রিডিক্টেবল, অর্থাৎ কথার মানে হচ্ছে আদায়যোগ্য অর্থের পরিমাণ পূর্বে নির্ধারিত, তারপরে কথা মানে হলো কিস্তির অর্থ আদায়ে কোনো অনিশ্চয়তা নেই, যেটা কিনা সবকিছু ক্যাপিটাল লিজকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তো আমাদের এই 6টা কন্ডিশন পরে আমাদের কি শেষ। এখন ইনস্ট্রাকশন বলছে 4টা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন বলছে ডিসকাস দ্য নেচার অফ লিজ টু রহিম এন্ড কুরিম, মানে রহিমের জন্য কোন লিজ এবং কুরিমের জন্য কোন লিজ সেটা আমাকে ঠিক করতে হবে। এখন বলে তো দেখি, রহিম কি লিজর নাকি লিজি? লিজর। লিজর। আর লিজরের জন্য লিজ কয় টাইপের জানি? 3 ধরনের। 3 ধরনের। এখন সম্পত্তি আয়েশ গেল আছে 8 বছর, লিজ দিছে 6 বছর, তাহলে 75%, তাহলে একবার খাড়ার উপরে অপারেটিং লিজ শেষ নাকি? জি স্যার। তাহলে বাকি হলো কি ডিরেক্ট এবং কি সেলস টাইপস। এখন দেখেন ডিরেক্ট বা সেলস টাইপ নির্ণয় করব কিভাবে? ফেয়ার ভ্যালু এবং কস্ট প্রাইস। ফেয়ার ভ্যালু ছিল 1.5 লাখ টাকা আর কস্ট প্রাইস ছিল 1,20,000। বলেন ফেয়ার ভ্যালু ছোট নাকি বড়? স্যার ফেয়ার ভ্যালু বড়। তাহলে ফেয়ার ভ্যালু বলা হয় কি ডিরেক্ট নাকি সেলস টাইপস? স্যার ডিরেক্ট। না না ম্যাডাম, ভালো করে বলেন। সেলস টাইপ। আমি কি দেখিয়ে আসবো কন্ডিশনটা? আমি কন্ডিশনটা দেখাই। স্যার কস্ট প্রাইস ফেয়ার ভ্যালু থেকে বড় হলে তখন সেলস টাইপ হয় না। এই দেখেন ফেয়ার ভ্যালু ইজ মোর দেন দা কস্ট প্রাইস, ঠিক আছে? অর্থাৎ কস্ট প্রাইস থেকে যদি ফেয়ার ভ্যালু কি হয়? বড় হয়। ঠিক আছে, তার মানে ফেয়ার ভ্যালু বড় হলে আমাদের প্রশ্ন তো ফেয়ার ভ্যালু 1.5 লাখ টাকা আর কস্ট প্রাইস 1,20,000, তাহলে ফেয়ার ভ্যালু বড় না, এজন্য সেটা কি সেলস টাইপস। ওকে, সেলস টাইপের জন্য আমাদের কি কি কন্ডিশন কি কি লিখতে হয় সেটা আমরা এখানে দেখাইছি। দেখেন তাহলে আমরা রহিমের জন্য কোনটা ঠিক করলাম বলো দেখি, ডিরেক্ট নাকি সেলস টাইপস? সেলস টাইপ। তাহলে লিখছি কি ফর রেকর্ডিং পারপাস টু লিজ অর বুক দ্য লিজ ইজ এ কি সেলস টাইপ লিজ বিকজ দ্য লিজ টার্ম ইজ গ্রেটার দেন 70% অফ ইকোনমিক লাইফ অফ দ্য লিজ অ্যাসেট। 6 এর 8 দ্বারা ভাগ ইনটু 100 সমান 75% হইছে। আর এখানে যে আমাদের কিছু কন্ডিশন ছিল এই কন্ডিশনগুলো লিখছি। কালেক্টিভিটি ইজ রিজনেবল প্রিডিক্টেবল, অর্থাৎ কিস্তি টাকা পূর্বে নির্ধারিত, and there is no uncertain, অর্থাৎ কিস্তি আদায়ে কোনো অনিশ্চয়তা নেই, and সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কি ফেয়ার ভ্যালু ইজ মোর দেন দা কি কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে রহিমের জন্য আমাদের কাজটা কি শেষ। এখন আমরা কুরিমের জন্য আসবো। কুরিম কি লিজি নাকি লিজর বলো তো দেখি? লিজি। লিজি। তাহলে লিজির জন্য লিজ দুই টাইপের। আমাদের এখানে 75% 8 বছর 6 বছর 8 বছরের মধ্যে 6 বছর জন্য তাহলে 75%, তাহলে 75% যেহেতু হয়েছে তাহলে 75% বা তার উপরে গেলে আমরা ক্যাপিটাল লিজ দিই। তাহলে লিজের ক্ষেত্রে কোন টাইপের লিজ? ক্যাপিটাল লিজ। The capital lease. লিখছি for recording purpose to lease book the lease is a capital lease because the lease term is greater than 70% of economic life of the lease asset at. তাহলে রহিম এবং কুরিম দুইটার ক্ষেত্রে আমাদের কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? ক্লিয়ার স্যার। আমি ঠান্ডা মাথায় বুঝাইলাম আপনাকে, রেকর্ডটা কমপক্ষে একবার দেখবেন, দেওয়ার পরে যখন দেখবেন এগুলা সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন রিকোয়ারমেন্ট 2 এ চলে যাব। রিকোয়ারমেন্ট 2 এ বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট। অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট কথা মানে কি অ্যানুয়াল লিজ রেন্ট। তাহলে অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয় করার ক্ষেত্রে কি লিজের রেট আসে নাকি লিজরের রেট আসে বলো দেখি? লিজি রেট। এই যে দেখো থাপলাম দুইটা, এখন লিখে দিলাম, এখনই উল্টাপাল্টা করে দিয়েছি। অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট বা অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয় করার ক্ষেত্রে কার রেটটা আসে, লিজি নাকি লিজর? লিজর। লিজরের রেট 3 জায়গায় যায় টোটাল। এখন অ্যানুয়াল লিজ রেন্ট নির্ণয় করার ক্ষেত্রে, তারপর লিজরের বইতে ইন্টারেস্ট রিসিভেবল নির্ণয় করার ক্ষেত্রে, আর সেলস নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে এখন কি আমাদের তাহলে 11% আসবে নাকি 12% আসবে বলেন দেখি এটা নির্ণয় করার ক্ষেত্রে? 11%। তাহলে এখন আমরা সূত্র লিখছি ক্যালকুলেট দ্য অ্যানুয়াল লিজ রেন্ট পিবি সমান সমান a * 1 - উপরে 1 নিচে 1 + i করেন। শুরু থেকে এর জন্য 1 + i দিছি ডিভাইডেড বাই i। আর আমাদের প্রশ্নে
গ্র্যান্টেড ছিল নাকি আনগ্র্যান্টেড ছিল রেসিডুয়াল ভ্যালুটা? এই যে আনগ্র্যান্টেড ছিল। আমরা জানি অ্যানুয়াল লিজ রেন্ট বের করার ক্ষেত্রে গ্র্যান্টেডটাও আসে আবার কি আনগ্র্যান্টেডটাও আসে। এই জন্য আমরা আনগ্র্যান্টেড রেসিডুয়াল ভ্যালু নিচে 1 প্লাস আই পাওয়ার এন। এটাকে ক্যালকুলেশন করার পরে আমাদের মান বের করেছে 30,804 টাকা। এই মান কি আপনারা ক্যালকুলেশন করে বের করা পারবেন না? জি স্যার। এখন এই সূত্র নিয়ে আপনার কোনো কনফিউশন, সূত্র বা সুদের হার নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? এখানে যে 11% আসলো সার কেস কিন্তু আমি আগেই এটা কেস কিন্তু শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এটা নিয়ে আপনাদের মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু আমাকে শিওর করেন। তাহলে এখন আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 3। রিকোয়ারমেন্ট 3 বলছে প্রিপেয়ার দ্য অল নেসেসারি জেনারেলিটিস ফর কুরিম ফর 2017। তাহলে 2017 সালের জন্য কুরিমের জন্য জাবেদা করতে বলছে। কুরিম কি লিজি না লিজর? লিজি। লিজি। তাহলে লিজির জন্য প্রথম জাবেদা কার জন্য দেই? প্রেজেন্ট ভ্যালু বা ফেয়ার ভ্যালুর জন্য। প্রেজেন্ট ভ্যালু বা ফেয়ার ভ্যালু কি অ্যাসেট নাকি লিজ? লিজ। গুড। ওটা তো আমাদের প্রশ্ন দিয়া নাই, ওটা আমরা প্রথমে বের করব। এই যে বের করছি প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ। এক কথায় লিখবেন প্রেজেন্ট ভ্যালু অফ কি লিজ, প্রেজেন্ট ভ্যালু অফ লিজ বা ফেয়ার ভ্যালু অফ লিজ। যার সূত্র কি প্রেজেন্ট ভ্যালু সূত্র লিখছি a * 1 মাইনাস উপরে 1 = 1 প্লাস i পাওয়ার n। শুরু ছিল এইজন্য 1 প্লাস i দিছি ডিভাইডেড কত i। এখন এই প্রেজেন্ট ভ্যালু অফ লিজ বা ফেয়ার ভ্যালু অফ লিজ নির্ণয় করার ক্ষেত্রে আমাকে বলেন যদি কি কার রেট আসে, লিজি নাকি লিজর? লিজি। লিজির রেট। গুড। লিজির রেট আমাদের প্রশ্নে কত পার্সেন্ট ছিল? 12% ছিল। 12। তাহলে আমাদের এই দেখেন এর মানটা আগে আমরা বের করছি বি নাম্বারে, এইজন্য এর মানটা এখানে সরাসরি বসাইছি। আই এর মান এখানে কত পার্সেন্ট? 12%, 12%, 12%। এর মান 6 বছর। ক্যালকুলেশন করে 1,41,846 পাইছি। বুঝতে পারছেন ফেয়ার ভ্যালু অফ লিজ বা প্রেজেন্ট ভ্যালু অফ লিজটা? জি স্যার। টার্নিং পয়েন্টটা কোথায় জানেন? এই যে রেটটা, যে কখন কোন রেটটা আসতেছে, এটা কিন্তু টার্নিং পয়েন্ট। এটা যদি না ধরা পারেন ভাই আল্লাহর রাস্তে অঙ্ক ছেড়ে দিতে হবে, কিছু করার নাই। কারণ দেখবেন যে এক জায়গায় আসবে এক রেট কিন্তু আপনি দিয়ে রাখছেন আরেক রেট। অতএব এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এখন আসেন আমরা লিজের বইতে প্রথম যাবে দেই লিজ মেশিন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট লিজ লায়াবিলিটি আমরা যেটা বের করলাম 1,41,846, 1,41,846। আর লিজের বইতে 2 নম্বরে যাবে দেই লিজ পেমেন্টের জন্য মানে অ্যানুয়াল লিজ রেজন্ট, যেটা আমরা আগে বের করছিলাম 30,804 টাকা, যার জন্য যাবে দেখি লিজ লায়াবিলিটি ডেবিট ক্যাশ কিট 30,804, 30,804। এরপর আমরা যাবে ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কিট। এখানে ফেয়ার ভ্যালু অফ লিজ ছিল 1,41,846। এখান থেকে গ্র্যান্টেডটা বাদ দেই নাকি আনগ্র্যান্টেডটা বাদ দেই বলো তো দেখি? গ্র্যান্টেডটা। কিন্তু আমাদের প্রশ্নে তো আনগ্র্যান্টেড, অতএব এটা বাদ যাবে না। ইউজফুল লাইফ ছিল কয় বছর? 6 বছর। মানে লিজের আয়ুষ্কাল ছিল 6 বছর। 6 দ্বারা ভাগ করে 23,641, 23,641। তারপরে যাবে দেই ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল। এখন বলেন তো ইন্টারেস্ট এক্সপেন্স বা ইন্টারেস্ট পেয়েবল এর ক্ষেত্রে আমাদের কার রেট আসে, লিজিরটা নাকি লিজরেরটা? স্যার লিজেরটা। হ্যাঁ কারটা? লিজি। লিজি। গুড। লিজির রেট হচ্ছে 12% ছিল। এই জন্য আমরা এই যে 1,41,846 থেকে লিজ অ্যানুয়াল লিজ রেন্ট ইসলাম হচ্ছে 30,804, বিয়োগ করে যা থাকবে তার উপর আমাদের লিজি রেট ছিল কত পার্সেন্ট? 12%। সমান সমান পেলাম 13,325, 13,325। লিজির বইতে প্রত্যেকটা জাবেদা প্লাস টাকা মিনিয়া আপনাদের কারো কোনো কনফিউশন যদি থাকে আমাকে 100% আপনারা প্রশ্ন করেন, কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করেন। নাই। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার আসি আমরা লিজর। লিজরের ক্ষেত্রে জানি এটা কোন লিজের মধ্যে জানি পড়ছে ম্যাডামটা? আপনারা বললেন সেলস টাইপস নাকি? আপনাদের কিন্তু সেলস টাইপের জাবেদা কিন্তু পড়েন, আপনাদের পড়েছি ডাইরেক্ট ফাইন্যান্সিং লিজে জাবেদা করেছি। এখন আসেন সেলস টাইপের জাবেদাটা আমরা একটু পড়ে আসি, একটু পড়ে নিই আপনাদের। দেখেন এই যে লেখা আছে বুকস অফ লিজর জার্নাল ফর কি সেলস টাইপস লিজ।
তাহলে সেলস টাইপস লিজের জন্য একই রকম ভাবে যদি বছরের শুরুতে থাকে জানুয়ারি 1 তারিখে দুইটা জাবেদা দিব। জানুয়ারি 1 তারিখে কয়টা জাবেদা? দুইটা। আর ডিসেম্বর 1 তারিখ থেকে একটা জাবেদা। তাহলে জানুয়ারি 1 তারিখে প্রথম জাবেদাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম জাবেদাটা পারলে মনে করেন আমাদের এগুলা সব শেষ। তো প্রথম জাবেদা আমরা একটু ভালো করে খেয়াল করি। জার্নাল ফর সেলস প্রাইস এন্ড কস্ট অফ সেলস। তাহলে সেলস টাইপ জাবেদার ক্ষেত্রে প্রথম জাবেদা দিব সেলস প্রাইস এবং কস্ট অফ সেলস। এই ক্ষেত্রে জাবেদাটা কি ভালো করে খেয়াল করতে হবে। জাবেদা হচ্ছে লিজ রিসিভেবল ডেবিট। এই লিজ রিসিভেবল টাকাটা কার টাকা? ফেয়ার ভ্যালু অফ অ্যাসেটের টাকা। আমি আবার বলতেছি, লিজ রিসিভেবল ডেবিট এটা কার টাকা? ফেয়ার ভ্যালু অফ অ্যাসেটের টাকা। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এটা ব্যালেন্সিং ফিগার। ব্যালেন্সিং ফিগার কোনটা সেটা পরে। এরপরে ক্রেডিট হচ্ছে দুইটা, একটা হলো সেলস আর একটা কি মেশিন ইনভেন্টরি। মেশিন ইনভেন্টরি টাকা হচ্ছে সম্পত্তির কস্ট প্রাইসের টাকা। তাহলে সম্পত্তির ফেয়ার ভ্যালু টাকা আসবে লিজ রিসিভেবল নামে, সম্পত্তি কস্ট প্রাইস আসবে মেশিন ইনভেন্টরি নামে। মাঝখানে গুলো হচ্ছে দুইটা, কস্ট অফ গুডস সোল্ড এবং কি সেলস। এখন সেলস আমরা বের করব এই নিচের সূত্রের মাধ্যমে, সেই প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করে সেলস বের করব। আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ডেবিট এবং কি এর পাশে পার্থক্য আছে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমার সাথে সাথে আবার একটু কথা বলেন তো দেখি ম্যাডামরা, সম্পত্তির ফেয়ার ভ্যালু টাকাটা কি নামে আসবে? লিজ রিসিভেবল। লিজ রিসিভেবল। আর সম্পত্তি কস্ট প্রাইস টাকাটা কি নামে আসবে? মেশিন ইনভেন্টরি। মেশিন থাকলে মেশিন, ইকুইপমেন্ট থাকলে ইকুইপমেন্ট ইনভেন্টরি। হ্যাঁ, আর মাঝখানে হলো কি কস্ট অফ গুডস এবং কি সেলস। সেলসের টাকাটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। আর কস্ট অফ গুডস হলো ডেবিট এবং কি এর পাশে পার্থক্য নিয়ে আমরা কস্ট অফ গুডস টাকা বের করব। হ্যাঁ, এখন এই যে সেলস নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোন রেটের কথা বলছিলাম একটু বলেন তো দেখি। লিজের রেট নাকি লিজর রেট? স্যার লিজরের। লিজর। যেহেতু লিজরের বইতে কাটতে অবশ্যই লিজর রেটই আসবে নাকি, এটা স্বাভাবিক। তাহলে এখন আসেন আমরা তাহলে একটু এইটা নিয়ে একটু আলোচনা করি। ও আরো দুইটা তো পড়ে নেই। এটা হলো প্রথম তারিখে জাবেদা এবং 2 তারিখে জাবেদা। সেই ডিরেক্ট ফাইন্যান্সিং ক্ষেত্রে যে জাবেদা এই ক্ষেত্রেও সেম জাবেদা। এই ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট, সেই ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট রিভিনিউ। তাহলে ডিরেক্ট ফাইন্যান্সিং এবং সেলস টাইপ ইজের ক্ষেত্রে পরিবর্তন শুধুমাত্র প্রথম জাবেদাটা পরিবর্তন। আর বাদ বাকি ডিরেক্ট ফাইন্যান্সিং ক্ষেত্রে যে জাবেদা, সেলস টাইপের ক্ষেত্রে কি সেম জাবেদা। কথা বুঝতে পারছি আমি স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে স্যার, এবার আসেন আমরা তাহলে অঙ্কটা দেখি। জাবেদাটা খুব ইম্পর্টেন্ট একটা জাবেদা। তাহলে প্রথম জাবেদা আমাদের বলো তো দেখি, সম্পত্তির ফেয়ার ভ্যালু কত ছিল? আপনারা একটু বলেন, সম্পত্তির ফেয়ার ভ্যালু কত টাকা? 1,50,000 টাকা। আর কস্ট প্রাইস? 1,20,000। 1,20,000। তাহলে দেখেন 50,000 টাকা আছে লিজ রিসিভেবল নামে 1,50,000, ইকুইপমেন্ট ইনভেন্টরি নামে আছে 1,20,000। তাহলে মাঝখানে হলো কি কস্ট অফ গুডস এবং কি সেলস। এই দুটোর মধ্যে কাটটা বের করব আমরা সেলস এরটা। তাহলে সেলস এর মানটা যে নিচে সূত্র লিখছি, পিভি সমান সমান a * 1 মাইনাস উপরে 1 is 1 প্লাস i পাওয়ার n। বছরের শুরুর জন্য 1 প্লাস i দিছি, নিচে i। আর সেলস নির্ণয়ের ক্ষেত্রে কার রেটটা আসে? অবশ্যই লিজর রেট আসে। লিজর বই থেকে আসে লিজর রেটটা আসবে, এটা স্বাভাবিক। তাহলে লিজর রেট আমাদের কত পার্সেন্ট ছিল? 11% ছিল। তাহলে এর মান আমরা বের করছিলাম 30,804 আর সুদের হার 11%, n এর মান 6। এটা ক্যালকুলেশন করে আমরা মান পাবো 1,44,652 টাকা। এটা হলো সেলস এর মান। এই যে সেলস এর মানে 1,44,652 টাকা। এখন ক্রেডিটের এই দুইটা যোগ করে ডেবিটের 1.5 লক্ষ টাকা বাদ দেওয়া যা থাকবে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ব্যালেন্সিং ফিগার। বিএফ মানে ব্যালেন্সিং ফিগার 1,14,652 টাকা। প্রথম জাবেদাটা আমরা সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে শিওর করেন। ক্লিয়ার তো? তাহলে কস্ট অফ গুডস সোল্ড এবং সেলস এর মধ্যে কার টাকাটা আমরা বের করব বলো তো দেখি সূত্রের মাধ্যমে? সেলস এর। আর সম্পত্তির ফেয়ার ভ্যালু হবে লিজ রিসিভেবল টাকা আর কস্ট প্রাইস হবে কি ইনভেন্টরি টাকা। আশা করি বুঝতে পারছি। এখন 2 নাম্বার জাবেদা দিব এই লিজ রিসিভেবল কে কালেক্ট করার জন্য জাবেদা ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট। আমরা কত টাকা করে ও অ্যানুয়ালি লিজ দিছিল? 30,804 টাকা। ও যেটা দিছে লিজার সেটা কি করবে? রিসিভ করবে। 30,804, 30,800 কত? 4। আর এখানে ইন্টারেস্ট পেবল ও যেটা দিছে আর ও সেটা কি করবে? রিসিভ করবে।
তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। কিভাবে? আমাদের সম্পত্তির ফেয়ার ভ্যালু ছিল 1.5 লাখ টাকা, এই 1.5 লক্ষের মধ্যে আমাদের অলরেডি কি বলে অ্যানুয়ালি বের করছি, রিসিভ করছি, লিজ রেন্ট রিসিভ করছি 30,804 টাকা, বিয়োগ ফজা, তার উপর আমাদের লিজের রেট ছিল কত পার্সেন্ট? 11%। এই যে 11% ক্যালকুলেশন করে মান হয়েছে 13,112, 13,112 টাকা। জাবেদা প্লাস টাকা নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে ভাই 100% আমাকে প্রশ্ন করেন, একবার না 10 বার প্রশ্ন করেন, হ্যাঁ, কোনো সমস্যা না, আমি অ্যান্সার দিতে প্রস্তুত, কিন্তু আপনি ভালো করে বুঝে আমাকে প্রশ্ন করতে পারেন। সমস্যা নেই স্যার। জাবেদা প্লাস টাকা টুকা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করেন, আর এখন যদি প্রশ্ন না থাকে অবশ্যই এই ক্লাসটা রেকর্ডটা কমপক্ষে একবার দেখবেন, যদি না বুঝেন তাহলে আরেকবার দেখবেন, আশা করি বুঝবেন। এই অঙ্কটা, এই যে 4 নাম্বার অঙ্কটা আমি করে দিছিলাম। এখন দেখেন 2022 সালে প্রশ্নটা কি আছে, দেখেন অঙ্ক সিঁড়ি থেকে আসে নাকি বাইরে থেকে আসে? এই দেখেন 2022 সালের প্রশ্ন, 2022 সালে অ্যাকাউন্টিং কিছুদিন আগে পরীক্ষা গেল, হ্যাঁ। দেখেন এই প্রশ্নটা 2022 সালে পার্ট সি তে প্রশ্ন দিয়েছে। প্রশ্ন একটু পড়তেছি, দেখেন আপনারা পারেন কিনা, বলবেন যে ওই অঙ্ক আর এটার মধ্যে পার্থক্য কি। বলছে এইস লিজিং কোম্পানি এগ্রিড টু লিজ মেশিন টু বি কর্পোরেশন অন জানুয়ারি 1, 2021। দ্য ফলোইং ইনফরমেশন রিলেট টু দ্য লিজ এগ্রিমেন্ট টু বি কর্পোরেশন। বলেন তো এখানে লিজ আর লিজর কে? স্যার বি হচ্ছে লিজর, সরি স্যার বি হচ্ছে লিজ এবং এইচ হচ্ছে লিজর। গুড, বি হচ্ছে লিজিং কোম্পানি আর এইচ হচ্ছে লিজর কোম্পানি। আপনাদের এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে ম্যাডামরা? নাই স্যার। ওকে, 1 নাম্বার কন্ডিশনে বলছে the lease term of the lease is 7 year with a no renewal option and the machine has estimated economic life হচ্ছে 9 years। ইকোনমিক লাইফ 9 ইয়ার্স, কিন্তু লিজ টার্ম হচ্ছে 7 ইয়ার্স। তাহলে 7 কে 9 দ্বারা ভাগ করলে আমাদের দেখেন 75% উপহার আর নিচে হয়। স্যার উপরে হয়। উপরে হয়, তাহলে লিজের জন্য হচ্ছে ক্যাপিটাল লিজ, আর লিজনের জন্য নয় ডিরেক্ট হবে অথবা কি সেলস টাইপ লিজ হবে, যে কোনো একটা। সেটা ডিপেন্ড করে কার উপরে? যে 2 নাম্বার কন্ডিশনে। 2 নাম্বার কন্ডিশন আমাকে বলেন সম্পত্তির কস্ট প্রাইস কত দিয়ে আছে আর ফেয়ার ভ্যালু কত দিয়ে আছে বলেন। স্যার কস্ট প্রাইস হচ্ছে 4,20,000 এবং ফেয়ার ভ্যালু 5,60,000। এখন বলেন যে দেখি তাহলে এখন কি লিজরের জন্য কি ডিরেক্ট নাকি সেলস টাইপ? সেলস টাইপ। সেলস টাইপ। গুড। আপনারা কি সবাই ধরা পারছেন নাকি ধরা পারেন নাই বলেন? স্যার পারছি। ওকে, 3 নাম্বার প্রশ্নে বলছে at the end of the lease term the asset revert to the lessor, অর্থাৎ লিজ টার্ম সে লিজরের কাছে সম্পত্তি ফেরত দেওয়া লাগবে। at the end of the lease term the asset is expected to have a granted expected residual value 80,000 টাকা। তাহলে এখন কিন্তু আগে এটাই ছিল আনগ্র্যান্টেড, বাট এখনকারটা কি বলেন দেখি? গ্র্যান্টেড। ব্যাপারটা কি বুঝছেন? এই যে শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তন করছে, আর কোনো পরিবর্তন নাই। তাহলে এই যে গ্র্যান্টেড এর ক্ষেত্রে আমাদের গ্র্যান্টেড থাকলে কিন্তু আমাদের ওই অ্যানুয়াল লিজের ক্ষেত্রেও আসে, আবার ফেয়ার ভ্যালু অফ লিজের ক্ষেত্রেও কিন্তু আসে, ঠিক না ম্যাডামরা? জি স্যার। পরিবর্তন কি ধরা পারছেন? 4 নাম্বার এবং এই যে 2022 সালে প্রশ্নটা কোথায় পরিবর্তন করছে? শুধু আনগ্র্যান্টেড ওরা কি করছে? গ্র্যান্টেড বানিয়েছে। তারপরে পোলাপন বলছে স্যার বই বাড়িতে প্রশ্ন হয়েছে, মানে শীটের বাড়িতে প্রশ্ন হয়েছে। বলছে বি ডিপ্রিসিয়েটেড অল দা ইটস ইকুইপমেন্ট অন স্টেট লাইন বেসিস, সে আগের মতোই। 4 নাম্বার বলছে দা লিজ এগ্রিমেন্ট রিকোয়ার্ড ইকুয়ালি অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট বিগিনিং অন জানুয়ারি 1, 2021। এইটুকু কথা মানে কি কিস্তি কি বছরের শেষে দেয় না শুরুতে দেয়? শুরুতে দেয়। তাহলে আগের কন্ডিশন তো এভাবে ছিল নাকি? আর এই 5 নাম্বার কন্ডিশন সেই আগের মতোই, যেটা পাবে সেটা অনিশ্চয়তা নেই, আর সম্পূর্ণ যে টাকা রিসিভ করে সেটা কি পূর্বের থেকে নির্ধারিত। এই কথাটুকু ইংলিশ কথাটুকু মানে হচ্ছে ওইটা। আর শেষেরটা বলছে
এইচ এর ক্ষেত্রে আমাদের সুদের হার হচ্ছে 10% আর বি এর ক্ষেত্রে সুদের হার হচ্ছে 11%। এখন আমাকে বলেন এইচ কি লিজর নাকি লিজি? লিজর। লিজর। তাহলে লিজরের রেট তিন জায়গায় আসে, বলেন তো কোন কোন জায়গায়? অ্যানুয়াল লিজ রেট নির্ণয় করার ক্ষেত্রে এবং লিজরের বইতে ইন্টারেস্ট রিসিভেবল নির্ণয় করতে, সেলস নির্ণয় করার ক্ষেত্রে। আর লিজের বইতে দুই জায়গায়, বলেন। ফেয়ার ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে এবং লিজের বইতে ইন্টারেস্ট পেয়েবল নির্ণয় করতে। ওকে, তাহলে তো এগুলা পারবেন না? এখন আপনাকে প্রশ্ন করছে যে স্যার প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ দ্যাট বি উড মেক 2021 and 2022 রিলেট টু দ্য লিজ এগ্রিমেন্ট। তাহলে 2021 এবং 2022 সালে যাবতীয় করতে হবে বি এর বইতে। তাহলে বি কি লিজি না লিজর? লিজি। তাহলে আগের অঙ্কে আমরা যাবতীয় করছি 1 বছর, এখন এই অঙ্কের ক্ষেত্রে আমরা যাবতীয় করব কয় বছরে? 2 বছরে। এখন বলতো দেখি অঙ্কটা বছরের শুরুতে থাকলে প্রথম বছর যাবতীয় কয়টা দেই? 4টা। আর এর পরবর্তী 25 বছর যাবতীয় কয়টা দেই? 3টা। 3টা। এখন এইটুকু কি পরীক্ষা হতে না পারার কোনো কিছু? না স্যার। আমার মনে হয় তো না পারার কোনো কিছু নাই। ঠিক আছে, যদি বেসিক যদি কারো ক্লিয়ার থাকে, 4 নাম্বার করার পরে এই 2022 সালে প্রশ্ন যদি না পারে তাহলে সে ক্লাস করা না করে একই কথা। আর 2 নাম্বার বলছে প্রিপেয়ার দ্য জেনারেলিটিস অফ এইজ উড লাইক মেক 2021 and 2022। সেম ভাবে 2021 এবং 2022 সালে কি করতে হবে? জাবেদাটা করতে হবে। ঠিক আছে ম্যাডামরা? এখন বলেন তো দেখি, এখন এই অঙ্কটা কি আপনারা কি পারবেন নাকি পারবেন না? পারবো। পারবেন? স্যার সেলস টাইপে প্রথম বছর হচ্ছে 3টা জাবেদা হয়, আর বাকি বছরগুলো কি ওইটার মতোই স্যার, ওই যে 2টা করে হয় ডিরেক্ট ফিন্যান্সিং এর মতো? আচ্ছা, আমি তোমাকে একটু বলে দেই। প্রথম বছর সেলস টাইপের ক্ষেত্রে প্রথম বছরে যাবে 3টা। ঠিক আছে, কি কি? লিজ রিসিভেবল ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, সেলস ক্রেডিট, ইনভেন্টরি ক্রেডিট। ওকে ম্যাডাম? জি স্যার। 2 নাম্বার যাবে ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট। 3 নাম্বার যাবে ইন্টারেস্ট রিসিভেবল এবং ইন্টারেস্ট রেভিনিউ। এটা হলো প্রথম বছরে যাবে। ওকে ম্যাডাম? এবার দ্বিতীয় বছরে এসে যাবে দিতে হবে 2টা করে যাবে। ওই প্রথম যাবেটা বাদ দিয়ে পরবর্তী 2টা যাবে দিবা। বুঝতে পারছো? জি স্যার। আর কি ডিরেক্ট ফিন্যান্সিং লিজের ওই টপিকটার মতোই, শুধু প্রথমটা হ্যাঁ, চেঞ্জ। তাই ওইটার মধ্যেই তো সবই তো একই, শুধুমাত্র জানুয়ারি 1 তারিখে যাই যাবে ওই যাবে তার পরবর্তী বছর দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে বলতো 2022 সালে আমরা কি কি জাবেদা দিব একটু বলো তো দেখি। 2022 সালে জাবেদা কি কি দিব? হ্যালো, 2022 সালে জাবেদা দিব 2টা। বলো কি কি জাবেদা দিব আমরা লিজরের ক্ষেত্রে? স্যার ভুল হতে পারে। ক্যাশ হ্যাঁ ডেবিট, বল, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, লিজ ক্রেডিট। কি আবার বলো? ক্যাশ ডেবিট, আচ্ছা, ইন্টারেস্ট আমি রিসিভেবল আমি ক্রেডিট। আমি 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 দেখাইতেছি, আমি দেখাইতেছি এখানে। এই দেখো, এই যে আমরা লিজরের ক্ষেত্রে 3টা জাবেদা দিছি না ম্যাডামরা? জি হ্যালো, স্যার। এইটা হলো প্রথম বছর। দ্বিতীয় বছর শুধুমাত্র এই প্রথম জাবেদাটা বাদ দিয়ে এই যে এই জাবেদা দিব আর এই যে এই জাবেদাটা দিব। বুঝতে পারছো নাকি বুঝো না এখনো? বুঝছি স্যার। তাহলে কি কি জাবেদা বলো? ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট এবং 2 নম্বরটা হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ওকে, সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, পারা যাবে? জি স্যার, পারা যাবে। ওকে, ঠিক আছে। আমি এই 2022 সালের প্রশ্নটা আমি দিলাম, এই প্রশ্নটা আপনারা সুন্দর করে করবেন। হ্যাঁ, আর এই 2022 সালে অনুরূপ আরেকটা অঙ্ক কমার্স পাবলিকেশন বইয়ের, ওই অঙ্কটা আমি আপনাদের গ্রুপে সুন্দর করে ছবি দিব। ওই অঙ্কের সমাধানটা আপনারা করবেন। এই 2টা প্রশ্নের সমাধান করে আপনারা কোথায় হোমওয়ার্ক জমা দিবেন সেটা আমি গ্রুপে আপনাদের বলে দিব। কথা কি বুঝতে পারছি আমি? তার মানে এই 13 নাম্বার প্রশ্নটা এবং এই 13 নাম্বার প্রশ্নে হুবহুব আরেকটা অঙ্ক কমার্স পাবলিকেশন বইয়ের, এই 2টা অঙ্ক আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিলাম। এই 2টা অঙ্ক অ্যাসাইনমেন্টটা আপনারা আগামী ক্লাসে জমা দিবেন।
কোথায় জমা দিবেন সেটা আমি পরে বলে দিব আপনাদের। কথা কি বুঝে পেরেছি আমি? জি স্যার। যারা এই দুইটা অঙ্ক জমা দিতে ব্যর্থ হবা তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে আমাদের এই পর্যন্তই শেষ হবে।